কলম নিয়ে বসে যান, সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ ফিরোজ মুকুল, অধ্যক্ষ FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনি আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে DP লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। টেলিভিশন ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে দূরপাঠ সরাসরি উপভোগ করতে চাইলে লগ ইন করুন www.desh.tv তে। শিক্ষার্থীরা, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আপনাকে শুভেচ্ছা, শিক্ষার্থীদেরও শুভেচ্ছা। আজকে আমরা ক্লাসের শুরুতে যেটা জানবো সেটা হচ্ছে, গত ক্লাসে আমাদের শিক্ষার্থীদের কিছু প্রশ্ন ছিল, তো আমরা যদি সেখান থেকে শুরু করি আজকে। হ্যাঁ, আমার মনে হয় সেটা ভালো। কিছু শিক্ষার্থীদের কাছ থেকে কিছু প্রশ্ন ছিল, আবার গ্রামাটিক্যাল জটিলতা নিয়ে কথা বলছিল। আমি যখন লেসন 1E আলোচনা করছিলাম, লেসন 1E টা হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তখন একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি যোগ করলে নাকি কন্টিনিউয়াস হয়ে যায়। তা আমি সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা তেসি তেসো এরকম সেন্স থাকে, তা আমি সেটা না বলে কেন অন্তস্থ আকার বা একার বলছি? এই দুটোর মধ্যে আমার মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এটাও ভালো করে বোঝা উচিত, এবং কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের শেষে আইএনজি যোগ করলে হয় সেটাও ভালো করে বোঝা উচিত। কারণ আমার দেশের শিক্ষার্থীরা কিন্তু সারাটা জীবন ধরে টেন্স পড়ে। বলতে গেলে 4-5 থেকে টেন্স পড়া শুরু হয়, একেবারে গ্রাজুয়েশন মাস্টার্স ডিগ্রি পর্যন্ত বলতে গেলে সারা জীবনটাই এই টেন্স শিখতে হয়, শেখে। তারপরেও যে এই কনফিউশনটা রয়ে যাচ্ছে, ক্লিয়ার কনসেপশন হচ্ছে না, এখানে হলো দুঃখ। আমার মনে হয় সেটা একটু ক্লিয়ার করা দরকার। আমরা বলেছিলাম FM মেথডে আমরা লেসন 1E বলতে কি বুঝি, বাংলায় যখন ক্রিয়াপদ থাকে এবং তারপরে যদি অন্তস্থ আকার কিংবা একার থাকে, তখন ওই ভার্বটির আগে আইএনজি যোগ করতে হয়। যেমন ডু আছে, ডু এর শেষে যখন আইএনজি যোগ করলাম তখন হয়ে যাবে ডুইং। এর অর্থ হবে করিয়া কিংবা করে, অন্তস্থ আকার কিংবা একার হলো। গোয়িং মানে হলো যাইয়া বা যে, মিক্সিং মানে হলো মিশাইয়া বা মিশিয়ে, ফিডিং হলো খাওয়াইয়া বা খাইয়ে। এবার যেমন একটি উদাহরণ, বাসায় নাস্তা খেয়ে আমি অফিসে যাই, এখানে হলো খাইয়া বা খেয়ে বলেছি। আমরা বলেছি যে ক্রিয়ার শেষে যদি অন্তস্থ আকার থাকে অথবা একার থাকে, তাহলে আমরা কি করব, ওই ক্রিয়ার শেষে আইএনজি যোগ করব। সেটাই হলো আমাদের লেসন 1E। তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে, ইংরেজরা টেক দিয়েও খাওয়া বোঝায়, আবার ইট বললেও খাওয়া বোঝায়। তাহলে যখন আমি টেক বলবো তখন এর শেষে আইএনজি যোগ করলে হবে টেকিং, এটা হয়ে গেল আমার 1E। আবার যখন ইট বলবো তখন এটা শেষে যদি আইএনজি যোগ করি তাহলে সেটা হয়ে গেল ইটিং। তাহলে এখানে যখন ইটিং বললাম বা যখন টেকিং বললাম, এটার অর্থ খাইতেছি বা খাচ্ছি এরকম না, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কখন খাচ্ছি বা খাইতেছি হবে এটা আমরা আসবো পরে, একটু দেখে নেই। আমরা কি জানলাম এখানে, খাইয়া বা খেয়ে হলে টেকিং বা ইটিং বোঝায়। কি খেয়ে? নাস্তা। নাস্তা ইংরেজি হচ্ছে ব্রেকফাস্ট। তাহলে নাস্তা খেয়ে ইংরেজি কি হলো? টেকিং ব্রেকফাস্ট। কোথায়? বাসায়, ইন মাই রেসিডেন্স। নাস্তাটা কোথায় খাই আমি? বাসায়। সেজন্য ইংরেজিটা হবে টেকিং ব্রেকফাস্ট ইন মাই রেসিডেন্স। কি আমি বাসায়, আমি অফিসে যাই, আমি অফিসে যাই, এটা আমরা জানি আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গায় হলো আমি, আই, আর যাওয়ার, যাই শব্দটা হলো শেষে আছে ভার্ব, এটাকে এখানে বসাতে হবে। তাহলে আমি যাই, আই গো। কোথায় যাই? অফিসে, টু অফিস। তাহলে আমি অফিসে যাই, আই গো টু অফিস। বাসায় নাস্তা খেয়ে আমি অফিসে যাই, ইংরেজিতে দাঁড়ালো টেকিং ব্রেকফাস্ট ইন মাই রেসিডেন্স, আই গো টু অফিস। আমি শিক্ষার্থীদের যে জিনিসটি লক্ষ্য করার জন্য বলবো সেটা হলো, ভার্বের শেষে অর্থাৎ টেকের শেষে আইএনজি যোগ করেছি, এখানে অর্থ কিন্তু খাচ্ছি হয় না, খেয়ে হয়েছে। কিন্তু কখন হবে খাচ্ছি? যখন খাচ্ছি হবে তখন কি হয় দেখেন তো দেখি। আমি বাসায় নাস্তা খাচ্ছি বা খাইতেছি যখন বলছি, তখন মানে কি? খাওয়ার কাজটা এখন চলছে। আমি যখন খাচ্ছি তখনই বলবো আমি খাচ্ছি। যখন খাওয়ার এই কাজটা চলছে আমার, তখনই আমি বলবো আমি খাচ্ছি বা খাইতেছি। যখনই কাজটা চলমান হবে তখনই হবে সেটা কন্টিনিউয়াস টেন্স। এবং বর্তমানে যদি চলমান হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতে চলমান হয় তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু টেন্সের আলোচনা মোটেও পছন্দ করছি না, যদিও আমি বলছি গতদিন দর্শকদের একটা প্রশ্ন ছিল, সেটা ক্লিয়ার করার জন্য আমি এটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানেও আমি এই যে আমি নাস্তা খাচ্ছি, আমি করছি ইংরেজি হলো আই এম ডুইং,
তাই না? এই যে যখনই ডু এর জায়গায় একটা ভার্ব বসাবো, সেই ভার্বটা শেষে আইএনজি যোগ করতে হবে। আমি যদি খাওয়া ইংরেজি টেক নেই, তাহলে এখানে টেকিং হয়ে যাবে। কিন্তু এই টেকিং এর আর আগের টেকিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটু লক্ষ্য করেন। এই টেকিং এর আগে একটা বি ভার্ব আছে, এম। আই থাকার কারণে এম হয়েছে। উই থাকলে সেটা আর হতো, ইউ থাকলেও আর হতো, হি থাকলে ইজ হতো, তাই না? তার মানে মূল কথাটা কি হচ্ছে, ভার্বের শেষে যে আইএনজি যোগ হলো, এই আইএনজি যোগের আগে যদি আইএনজি যুক্ত ভার্বের আগে যদি একটা বি ভার্ব বসে, তাহলেই সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি ক্লিয়ার হলো? ভার্বের শেষে আইএনজি যোগ করলেই সেটা কন্টিনিউয়াস হয় না। ভার্বের শেষে আইএনজি যোগ করলে তার আগে যদি বি ভার্ব থাকে, তাইলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। গতদিন যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন সেটা হলো, আমরা জানি আইএনজি যোগ করলে ভার্বের শেষে তেসি তেসো হয়ে যায়, এরকম অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয়। আসলে কি কথাটা ঠিক না। আসল কথাটা হলো, ভার্বের শেষে যদি আইএনজি থাকে, তার আগে যদি বি ভার্ব না থাকে, তাইলে সেটা খাইয়া বা খেয়ে হয়। গ্রামারের ভাষায় যদি আমরা বোঝাতে হবে এই দুইটা সেন্টেন্স, তাহলে আমাকে পার্টিসিপল নিয়ে আলোচনা করতে হবে, জিরান নিয়ে আলোচনা করতে হবে। এগুলোর কোনো প্রয়োজন নেই। বলেন তো দেখি, পার্টিসিপল বা জিরান না শিখে তো আমরা এটা শিখতে পারি? তাহলে এখানে কি বললাম আমি বাসায় নাস্তা খাচ্ছি বা খাইতেছি। এটা ফর্মুলা হলো আই এম ডুইং। আই এর জায়গা হলো আই, এম এর জায়গা হলো এম। খাওয়া ইংরেজি যদি টেক বসাই, তাহলে এটা হয়ে যাবে ডুইংটা হয়ে যাবে টেকিং। তাহলে আমি খাচ্ছি, আই এম টেকিং ব্রেকফাস্ট, নাস্তা। কোথায়? ইন মাই রেসিডেন্স, আমার বাসায়। তাহলে এখানে হচ্ছে খাচ্ছি আর ওটা হচ্ছে খেয়ে। দুইটার সেন্স কিন্তু দুই রকমের। সেন্স দুই রকমের হওয়ার কারণে আমাদের ইংরেজি বাক্যের গঠনটা হবে ভিন্ন রকম, দুই রকমের। আরেকটি উদাহরণ দেই। প্রচলিত পদ্ধতির প্রতিবাদ করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করেছি। পরিত্যাগ করেছি, এটা হলো ভার্ব। বাংলা বাক্যে শেষে ভার্ব থাকার কারণে এটা লেসন 2 ব্যবহার করব আমরা। কিন্তু দেখেন এখানে প্রতিবাদ করে, প্রতিবাদ করাটা হলো একটা ভার্ব। এখানে প্রতিবাদ করে যখন বললাম, তাহলে প্রতিবাদ করে বা করিয়া এই সেন্সটাই দাঁড়াচ্ছে। আমরা জানি ভার্বের শেষে, ক্রিয়া শেষে যদি অন্তস্থ আকার বা একার থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? লেসন 1 ই ব্যবহার করব। লেসন 1 ই মানে কি? ভার্বটি শেষে আইএনজি যোগ করতে হবে। ভার্বের শেষে আইএনজি যোগ করলে কন্টিনিউয়াস হয় না, মনে রাখতে হবে। কেমন? ভার্বের শেষে যদি আমরা আইএনজি যোগ করি, তখন বাংলার অর্থটুকু দাঁড়ায় কি? ওই ক্রিয়াপদের শেষে অন্তস্থ আকার বা একার যোগ হয়। যেমন এখানে প্রতিবাদ করে বা প্রতিবাদ করিয়া, একই কথা। তাহলে সেটাই হচ্ছে প্রতিবাদ করা, ইংরেজি হচ্ছে প্রটেস্ট। আইএনজি যোগ করার কারণে হয়ে গেল প্রটেস্টিং। এটাই হলো আমার 1 ই। এটাই হলো প্রটেস্টিংটাই হলো 1 ই। কি প্রতিবাদ করে? মানে প্রচলিত পদ্ধতি, ইংরেজি হলো দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। তাহলে প্রচলিত পদ্ধতি প্রতিবাদ করে ইংরেজিটা দাঁড়ালো প্রটেস্টিং দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করেছি। এটা হলো আই হ্যাভ ডান ফর্মুলা। তাহলে আই এর জায়গায় হলো আই, হ্যাভ এর জায়গায় হলো হ্যাভ, ডানের জায়গায় হলো পরিত্যাগ করা, চাকরি পরিত্যাগ করা, ইংরেজি হচ্ছে রিজাইন। তাহলে ডানটা হয়ে গেল ডু ডিড ডান, তার মানে রিজাইন, রিজাইন্ড, রিজাইন্ড। আমি পরিত্যাগ করেছি, আই হ্যাভ রিজাইন্ড। কোত্থেকে? ফ্রম দ্য জব, চাকরি থেকে। অফ টিচিং, শিক্ষকতার। ইন এ গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজে। তাহলে প্রচলিত পদ্ধতির প্রতিবাদ করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করেছি। এবার বলেন তো দেখি, যে দর্শক ভেবেছেন যে ভার্বের শেষে আইএনজি যোগ করলেই সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, এই সেন্সটা দিয়ে কি কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে? যদি হতো এরকম, প্রচলিত পদ্ধতি প্রতিবাদ করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করতেছি, এটা তো হয় না, বাংলাই হয় না, তাই না? কাজেই বুঝতে হবে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আর কখন আমাদের ফর্মুলা 1 ই ব্যবহৃত হচ্ছে। এবার আরেকটি কথা, আমি প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতির প্রতিবাদ করছি বা করিতেছি। এই যে দেখেন, প্রতিবাদ করিতেছি, এটা একটা কাজ করছি না আমি, এবং এই কাজটা চলমান। কাজে এটা হবে কন্টিনিউয়াস। আমি কন্টিনিউয়াস বলতেও রাজি না। আমার ইংরেজি এই ফর্মে ধরি, বাংলাটাকে ইংরেজি বলা শিখিয়ে দিতে হবে। তবুও শিক্ষার্থীরা বহু বছর টেন্স পড়েছে, তারা টেন্স পড়ার পরেও ঠিক টেন্সটা সম্বন্ধে, যেহেতু গতদিন প্রশ্নকর্তার প্রশ্নের আলোকে আমি বুঝলাম যে এটা টেন্সের ধারণাটাই ক্লিয়ার হয়নি, এবং যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের অর্থাৎ তার কণ্ঠ শুনে মনে হয়েছে ঠিক ছিল না। না, প্রশ্ন ঠিকই ছিল। আমি শিক্ষার্থীকে মোটেও ইয়ে করছি না, তাদের জানার যে আগ্রহ সেটাকে আমি বরং অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু যে শিক্ষাটা তা গ্রহণ করেছে সেই শিক্ষাটা পারফেক্ট ছিল না। সেই জিনিসটা যে ঘাটতি কোথায় ছিল এটা নিয়ে, এটাই আমি বোঝাবার চেষ্টা করছি। আমাদের সাথে একটি ফোন আছে, এই বিষয়ে আরো কথা জানবো, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন।
হ্যাঁ, আমি নাফসিন জাহান বলতেছি গোপালগঞ্জ থেকে। জি, আমি বলতেছি যে কিছু কিছু সেন্টেন্সে উইল বি ব্যবহার করা হয়, কিছু কিছু সেন্টেন্সে শুধু উইল ব্যবহার করা হয়। এটা কিভাবে আমি বুঝবো যে কোনটায় উইল বি ব্যবহার করা হয় আর কোনটায় শুধু উইল ব্যবহার করা হয়? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে ভার্বের শেষে যখন নন ভার্বটা হয় তখন আমি অ্যাকশন ভার্বে কোন ফর্মটা বসবে, মূল ভার্ব না পাস্ট পার্টিসিপেলটা বসবে? আচ্ছা, ঠিক আছে, আমরা আজকেই সেই আলোচনায় আসবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ শিক্ষার্থী। যে জিনিসটা বলছিলাম, গত দিন যিনি প্রশ্ন করেছিলেন তার কণ্ঠ শুনে মনে হয়েছে তিনি বেশ হাইলি এডুকেটেড, একটা বয়সের একটা ব্যাপার আছে তো, কিন্তু এত দূর পড়াশোনা করার পরেও সচেতন ভাবে করেছেন, কিন্তু তারপর কিন্তু কনসেপশনটা ক্লিয়ার হয় নাই। আজকে আমি এই জিনিসটাই ক্লিয়ার করার জন্য বলছি। দেখেন, এখানে কিন্তু আমি প্রোটেস্টিং ব্যবহার করেছি, আগের বাক্যতেও আমি কিন্তু প্রোটেস্টিং ব্যবহার করেছিলাম, কিন্তু আগের বাক্যটা কি ছিল? প্রতিবাদ করিয়া বা প্রতিবাদ করে, সেটা ছিল 1E। আর এখন যখন আমি বলছি প্রতিবাদ করছি, এখন যখন বলছি আমি প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতির প্রতিবাদ করছি বা করিতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াস। তো সেই জন্যই ফর্মুলাটা হবে আই এম ডুইং, আই এর জায়গায় হলো আই, এম এর জায়গায় হলো এম, আর ডুইং এর জায়গায় হলো প্রতিবাদ করা, এটা শেষে আইএনজি যোগ করতে হবে, তার মানে প্রটেস্টিং। তাহলে আই এম প্রটেস্টিং দ্য ট্রেডিশনাল ইংলিশ টিচিং সিস্টেম। এই যে মানে লেসন 1E আমরা ব্যবহার করছি, কন্টিনিউয়াস টেন্সের গঠন তো একরকম হয়, কাজটা চলমান বোঝায়, কিন্তু ভার্বের শেষে যখন আইএনজি যোগ হয় তখন একটু আগে যেমন আমরা দেখালাম যে করিয়া, করে, যাইয়া, যে, দেখিয়া, দেখে, এরকম কথাগুলো আসবে। এরকম আবার দ্বিত্বও হতে পারে, যেমন মেয়েটি হাসতে হাসতে কথা বলে। এই যে হাসতে হাসতে বললাম, মেয়েটি কথা বলে, আই এর জায়গায় হলো মেয়েটি, মেয়েটি হাসতে হাসতে কথা বলে, ফর্মুলা হলো আই ডু, যেহেতু বাংলা বাক্যে শেষে ভার্ব আছে আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গায় হলো মেয়ে, যার সম্বন্ধে বলা হয় সেটা আই এর জায়গায় বসে, যেহেতু এখানে মেয়েটি সম্বন্ধে বলা হয়েছে তার কাজেই আই এর জায়গায় হবে দ্য গার্ল। ডু এর জায়গায় কি হবে? বাংলা বাক্যে শেষ ভার্ব কথা বলা, ইংরেজি স্পিক। আই হলে হয় স্পিক, কিন্তু হি হলে হয় স্পিক্স, সেই জন্য দ্য গার্ল হওয়ার কারণে হয়েছে স্পিক্স। তাহলে মেয়েটি কথা বলে, দ্য গার্ল স্পিক্স। এই যে হাসতে হাসতে, এটা হলো কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, তার মানে 1E ব্যবহার করে আমরা এই দ্বিত্ব ব্যবহার করতে পারছি। মেয়েটি হাসতে হাসতে কথা বলে, দ্য গার্ল স্পিক্স লাফিং। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যে শিশুটি কাঁদতে কাঁদতে অভিযোগ করে, তাহলে এই অভিযোগ করে এটা হলো ভার্ব, কাজে আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে, আই এর জায়গায় বসাতে হবে যার সম্বন্ধে বলা হয়, এই বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে সেটা হলো শিশুটি, ইংরেজি হলো দ্য চাইল্ড, আর বাংলা বাক্যের শেষে যে ভার্ব আছে সেটাই আমার ডু এর জায়গায় বসাতে হবে, এবং অভিযোগ করাটি হলো ভার্ব, এটা ডু এর জায়গায় বসালে অভিযোগ করা ইংরেজি হলো কমপ্লেইন। তাহলে শিশুটি অভিযোগ করে, দ্য চাইল্ড কমপ্লেইনস। এই যে কাঁদতে কাঁদতে ইংরেজি হলো উইপিং। এই যে উইপিং, ভার্বের শেষে আইএনজি যোগ করেছে, তার মানে লেসন 1E ব্যবহার হয়েছে। তাহলে লেসন 1E দুই রকমের ব্যবহার পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়ার পরে অন্তস্থ আকার বা একার বোঝাবে, আরেকটি কি হবে যে এটা দ্বিত্ব, একটা শব্দে দুইবার ব্যবহার বোঝাবে। আচ্ছা, আমরা যদি শিক্ষার্থীর প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। আমরা শিক্ষার্থীর উত্তরে যদি যেতে চাই আমাকে একটু প্রসিড করে যেতে হবে। আচ্ছা, একটু আমরা কি গ্রাজুয়ালি আসবো না এখান থেকে? ঠিক আছে, শিক্ষার্থীর প্রশ্নে আমি আসি। যেমন সে সুস্বাদু খাবার রান্না করে, শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করেন। আমি বলেছিলাম বাংলা বাক্যে শেষ শব্দটি তিন রকমের হয়, হয় ভার্ব হবে, না হলে নন ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে, তাই তো? এবং বলেছিলাম এগুলোকে আবার 5টি সেকশনে বিভক্ত করেছি, সেকশন A B C D E। আমরা কিন্তু এখনো সেকশন A তে আছি। তার মানে কি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হতে পারে, বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হতে পারে, বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ। এবং বলেছিলাম সেকশন এর একটি বাক্যকে 6টি বাক্য একটি বাক্য থেকে 6টি বাক্য তৈরি করা সম্ভব। যেমন এখানে সে সুস্বাদু খাবার রান্না করে, সে সুস্বাদু খাবার রান্না করেছিল, সে সুস্বাদু খাবার রান্না করবে। আমি এগুলো লিখিনি কারণ এই শুধু পার্থক্যটা দেখাবার জন্য, এটা যাতে চোখে পড়ে সেই জন্য। সে সুস্বাদু খাবার রান্না করে, রান্না করেছিল, রান্না করবে, রান্না করেছে, রান্না করছে, রান্না করছিল। সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, দক্ষ ছিল, দক্ষ হবে, দক্ষ হয়েছে, দক্ষ হচ্ছে, দক্ষ হচ্ছিল। ঠিক একইভাবে সুস্বাদু খাবার রান্না করা হয়, রান্না করা হয়েছিল, রান্না করা হবে, রান্না করা হয়েছে, রান্না করা হচ্ছে, রান্না করা হচ্ছিল। শিক্ষার্থী বন্ধু একটু ভালো করে খেয়াল করেন, 3 নাম্বার বাক্যটা খেয়াল করেন। এই যে দক্ষ শব্দগুলো ভেঙে গেছে, এটা ফন্টের কম্পিউটারের সফটওয়্যার ফন্টের কারণে ভেঙে গেছে, আমরা এটা বুঝে নিচ্ছি। তাহলে এই যে দেখেন 3 নাম্বার বাক্যটা দেখেন, এখানে দক্ষ হবে, দক্ষ হলো নন ভার্ব, তারপরে হবে আছে, কিন্তু এখানে রান্না করা এটি ভার্ব, তারপরে হবে আছে। তার মানে মাঝখানে এখানে এটা ভার্বের, এটা নন ভার্বের এবং এটা ভার্বের পরে হয় জাতীয়। যখন নন ভার্বের হয় তখন দেখেন নন ভার্বের পরে হবে আছে, ভার্বের পরে হবে আছে, নন ভার্বের পরে হয়েছে আছে, ভার্বের পরে হয়েছে আছে, নন ভার্বের পরে হচ্ছে আছে,
ভার্বের পরে হচ্ছে আছে, নন ভার্বের পরে হচ্ছিল আছে, নন ভার্বের পরে হচ্ছিল ছিল। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হলো? দুই রকমের হতে পারে, একটা হচ্ছে নন ভার্বের পরে হবে, হয়েছিল, হচ্ছিল, হয়েছে, হচ্ছে ইত্যাদি থাকবে, আবার ভার্বের পরেও হবে, হয়েছিল, হচ্ছিল ইত্যাদি থাকবে। তাহলে দুইটার গঠন কি দুই রকমের হবে না? দুইটার গঠন যখন দুই রকমের হয়, কেমন হয় সেটা আমরা একটু দেখে নিই। যখনই আমরা বললাম, এখান থেকে 3 নম্বরের কথা বলছিলাম, যে দক্ষ হবে, যখন বলবো তাহলে আই শ্যাল বি ড্যাশ, যখন রান্না করা হবে, ভার্বের পরে হবে হবে, তখন ইট উইল বি ডান। দেখেন এই উইল বি বা শ্যাল বি তো একই কথা। এখানে যদি আমি শ্যাল বসাই তাহলে আই শ্যাল বি হয়ে যেত, এখানে যদি আই বসাই তাহলে শ্যাল বি হতো। আমি একটু বোর্ডে যাব কি? হ্যাঁ, আমরা একটু বোর্ডে চলে যাই। ধরেন যদি আমি আই বসাই তাহলে শ্যাল বি হবে, আর যদি আই বসাই তাহলে শ্যাল বি হবে। এরপরে দেখেন এখানে রাখলাম আমি ড্যাশ, আর এখানে রাখলাম ডান। ডান। এখানে আমি দিলাম আই হ্যাভ বিন ড্যাশ, আর এখানে দিলাম আমি আই ইট হ্যাজ বিন ডান। আমার মনে যদি ইট দিয়ে দেই তাহলে কি সহজ হয়ে যায় সবার জন্য? আচ্ছা আচ্ছা, এটাকে ইট দিয়ে দিলাম। এক কথাই তো, আই হলে শ্যাল হবে আর ইট হলে উইল হবে, তাই না? এই যে ইট হ্যাজ বিন ডান, খেয়াল করেন এখানে কি বললাম, ইট উইল বি, তারপরে শূন্যস্থান দিয়েছি, তার মানে নন ভার্ব। ইট হ্যাজ বিন এখানে নন ভার্ব, আর এটাও যদি আমি এইভাবে করি, ইট যদি দেই তাহলে উইল হয়ে যাবে, তাই তো? খেয়াল করেন এখানে কি দিয়েছে, ইট উইল বি ডান, ইট হ্যাজ বিন ডান। আর এটার সাথে এটা খেয়াল করেন, ইট উইল বি আছে, এটুকু মিল আছে। ইট হ্যাজ বিন মিল আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? এই শেষেরটাই পার্থক্য। ব্যাপারটা ক্লিয়ার? যখনই আমি নন ভার্ব বসাবো তখনই ইট উইল বি ড্যাশ বসাবো। কখন বসাবো? ইহা কঠিন হবে। এই যে কঠিন এরপরে হবে বলেছি, এই হবে ইংরেজিটাই হলো উইল বি। এই যে কঠিন, ইট উইল বি কঠিন, ইট উইল বি ডিফিকাল্ট। এই যে যখনই নন ভার্ব বসাবো তখনই ভবিষ্যতের কথা হলে উইল বি বসবে, কিন্তু যখনই ভার্ব বসাবো তখনই কিন্তু ডান হবে। যেমন ইট উইল বি ডান, দ্য ওয়ার্ক উইল বি ডান, দ্য বুক, এখানে যদি বুক বসাই উইল বি সোল্ড। তার মানে যখনই ক্রিয়া বসবে তখনই হবে ডান, ইট উইল বি ডান, আর যখনই নন ভার্ব বসবে তখন হবে ইট উইল বি নন ভার্ব। আমি কি বোঝাতে পেরেছি? যখনই বাংলা বাক্যে উদাহরণটা যেটা দেখিয়েছিলাম, আচ্ছা আমরা একটু দেখে নিই উদাহরণটা একটু দেখে নিই। যখন বলেছি সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হবে, এই দক্ষটা ছিল নন ভার্ব, এরপরে হবে আছে, তার মানে নন ভার্বের পরে হবে থাকলে উইল বি নন ভার্ব উপরেরটা। এরপরে এখানে কি আছে, সে না সুস্বাদু খাবার রান্না করা হবে, এখানে কিন্তু হবে আছে, এখানেও হবে আছে। দেখেন এখানে দক্ষ হবে, এখানে রান্না করা হবে, তার মানে দুটার মধ্যেই হবে আছে। একটিতে হবে আগে আছে নন ভার্ব, আর একটির হবের আগে আছে রান্না করা ভার্ব। তার মানে একটির ভার্ব আরেকটি হলো নন ভার্ব। নন ভার্বের পরে যদি হবে থাকে তখন আমার হবে উইল বি, আর মানে ড্যাশ, আর ভার্বের পরে যদি হবে থাকে তাহলে ইট উইল বি ডান। দুই জায়গায় কিন্তু উইল বি থাকবে যদি ভবিষ্যতের কথা বোঝানো হয়। সেন্সটা হবে, কিন্তু সেন্সটা যদি হয় হয়েছে, যেমন সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হয়েছে, আবার সুস্বাদু খাবার রান্না করা হয়েছে। এই যে এখানে হচ্ছে দক্ষ হয়েছে, তার মানে দক্ষর পরে হয়েছে, আর এখানে রান্না করা হয়েছে, রান্না করাটা হলো ভার্ব, তারপরে হয়েছে। তার মানে দুটো বাক্যে আমরা দুটো উদাহরণে দুই রকম দেখতে পাচ্ছি। একটাতে দেখতে পাচ্ছি নন ভার্বের পরে হয়েছে, আরেকটাতে দেখতে পাচ্ছি ভার্বের পরে হয়েছে। যখনই বাংলা বাক্যে হয়েছে কথাটা থাকবে, আমরা বোর্ডে দেখে নিই, তখনই হ্যাজ বিন হবে। যদি আই থাকে তাহলে হ্যাভ বিন হবে, হি থাকলে হ্যাজ বিন হবে, এটা যেভাবে হয়। কিন্তু হয়েছে থাকলেই হ্যাজ বিন হবে, হবে থাকলেই উইল বি হবে। হয়েছে থাকলেই হ্যাজ বিন হবে, হবে থাকলেই উইল বি হবে। কিন্তু পরে নির্ভর করছে যে বাক্যটা কি নন ভার্বের সেকশনের
নাকি ভার্বের। যদি নন ভার্বের হয় তাহলে আমরা এই ইট উইল বি ড্যাশ ফর্মুলা ব্যবহার করব, যদি ভার্বের হয়ে থাকে তাহলে ইট উইল বি ডান ফর্মুলা ব্যবহার করব। আমি কি কথাটা ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম আমরা একটু সেই জায়গায় চলে যাই। এতটুকু বলেছিলাম। আচ্ছা, এখানে আমার একটা কথা, আমরা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি যে শেখাবার চেষ্টা করি, যে পদ্ধতিতে শেখাই সেটাই কিন্তু মূল সমস্যা, মূল গলদ ওই জায়গাটায়। আমরা ইংরেজিকে এভাবে দেখতে পারি, ইংরেজি হচ্ছে একটা ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ, এটার আবার লিটারেচার আছে, এটার আবার গ্রামার আছে, তাই না? আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের কোনটা শেখাতে চাই? আমরা কি ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই, নাকি আমরা লিটারেচার শেখাতে চাই, নাকি আমরা গ্রামার শেখাতে চাই? আমরা শেখাতে চাই ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শেখাতে এসে যদি আগে গ্রামার শেখাবার চেষ্টা করি, গ্রামার তো হচ্ছে নিয়ম, গ্রামার হচ্ছে নিয়ম, তাই না? ভাষার ব্যাপারে একটা কথা আছে খুব প্রচলিত, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, অত্যন্ত স্বেচ্ছাচারমূলক কাজ করে ভাষা। একটা স্বৈরাচারী শাসকেরও একটা নীতি আছে, কেউ হয়তো মানে ক্ষমতার জন্য তার মূল লক্ষ্য থাকে, কারো হয়তো অর্থের লোভ থাকে, কারো বিভিন্ন রকমের লোভ থাকে, কিন্তু ভাষা তার একটা নিয়ম আছে, মানে ধরলে বোঝা যায় এই শাসকের এই গুণ বা বৈশিষ্ট্য, কিন্তু ভাষার মধ্যে সেটা নেই। একদম একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, দেখেন তো দেখি, বাংলা একটি বর্ণ আছে, সেটা হলো অন্ত্যস্ত অ, এর আরেকটি বর্ণ যুক্ত দেখালাম, সেটা হলো ব জফলার ব, স্বরেও। এবার দেখেন তো দেখি, ব জফলার সাথে যদি অন্তস্থ অ যোগ করি তাহলে উচ্চারণটা কি হয়? এটা ব্যয়, আমরা বলি এটা ব্যয় বানানো হচ্ছে ব জফলা অন্তস্থ ব্যয়। কিন্তু এর আগে যদি আমরা স্বরেও বসিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে? অব্যয় তো হচ্ছে না, অব্যয় হচ্ছে। দুইটা বর্ণের উচ্চারণ ছিল ব্যয়, সংসারের ব্যয় বেড়ে যাচ্ছে, আমরা ব্যয় বলি, বয় বলি না। সরকারের বয় মানে সংসারের বয় বেড়ে যাচ্ছে এই কথা বলি, আমরা বলি সংসারের ব্যয় বেড়ে যাচ্ছে। তার মানে এই যে ব জফলা অন্তস্থ হলো ব্যয়, এর আগে যদি স্বরেও বসিয়ে দিই তাহলে এটা কিন্তু আর ব্যয় যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে অব্যয়। তাহলে পরের অংশটুকু উচ্চারণ কি হলো? বয়, অব্যয়, তাই না? এই যে কেন হলো, কোন গ্রামের নিয়মে আপনি মানে এস্টাবলিশ করতে পারবেন? পারবেন না। এবার দেখেন তো দেখি, এই যে খ জফলা আকার হলো খে, ব জফলা আকার হলো বে, দুইটাকে যদি যুক্ত করি, ব জফলা আকার খ জফলা আকার হলো ব্যাখ্যা। আগে তো ছিল খে, এটা ছিল বে, তাহলে ব্যাখ্যে হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেল ব্যাখ্যা। কেন হচ্ছে? কোন নিয়মের মাধ্যমে আপনি ফেলতে পারবেন, ভাষাকে নিয়মের মধ্যে ফেলা যায় না। আমরা ছোট ছোট শিশুদের শেখাই বিএ বে, বিই বি, বিআই বাই, বিউ বো, বিউ বিউ, সিএ কে, সিই সি হয়ে গেল, আবার সি দিয়ে এ হলে কে হয়, আবার এটা সিই সি হয়। আচ্ছা ধরেন এম এম আই, এম ও মো, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মাই, এইভাবে আমরা শেখাই, যদিও এটা শেখানো ঠিক না। কিন্তু তারপরে দেখেন তো দেখি, এম ও এর উচ্চারণ ম হয়, একটু আগে বুঝলাম, তাহলে এম ও টি এইচ ই আর, এটা মদার হওয়ার কথা ছিল, মাদার হয়ে যায়। এফ এ টি এইচ ই আর, ফাদার হয়। এটা যদি ফাদার হয় তাহলে এটা যদি লিখতে যদি এম ও দিয়ে লিখতে হয় তাহলে এটা তো ও দিয়ে লেখার কথা ছিল, উচিত ছিল। অথবা এটা এ দিয়ে লেখার কারণে এটাও তো এ দিয়ে লেখা উচিত ছিল। এই যে উচিত ছিল এই কথা কিন্তু বলার কোনো এখতিয়ার আমার নাই, এটা ইংরেজদের ভাষা, তাদের ভাষা, তারা যেভাবে লিখেছে সেভাবে আমাদের শিখতে হবে। তার মানে নিয়মের মধ্যে কিন্তু পড়ে না, আমি সেটা বোঝাতে চাচ্ছি। এফ ইউ যদি ফু হয়, টি ইউ টু হয়, আর ফুটুরি হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এখানে এফ ইউ তে উচ্চারণ হচ্ছে ফিউ, আর টি ইউ তে হচ্ছে চা, ফিউচার। তাহলে একটার উচ্চারণ একরকম হয়, আরেকটার আরেক রকম হয়। তাহলে এটা কি কোনো নিয়ম মানছে? ছোটবেলায় আমরা এরকম শিখেছি, পি ইউটি পুট হয়, কিন্তু বিইউটি বুট হয় না, বাট হয়। এগুলো কিন্তু যে কথাগুলো বলছিলাম, ভাষা শিখতে হলে যদি আপনি কনসাসলি শিখতে চান গ্রামার ধরে, তাহলে কিন্তু হোঁচট খেতেই হবে। আপনি ডিকশনারি দেখে প্রত্যেকটা বানান খোঁজেন, দেখবেন হোঁচট খাচ্ছে না, এক নিয়ম তো মানছে না, এরকম মানে মনে হবে যে প্রতি পদে পদে যেন হোঁচট খাচ্ছি। ভাষাটা শিখতে হয় সাবকনশাস লেভেলে থেকে, সাবকনশাস শুনে শুনে আমি শিখে ফেলছি, কিন্তু যদি এর ভিতরে আমি ঢুকি তাইলেই কিন্তু জটিলতা বাড়বে। এই জটিলতা যদি আমি খুঁজতে না চাই তাহলে কিন্তু আমি কনসাসলি শিখতে পারলাম না। যার ফলে আমি বিশ্বাস করি এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিষ্কার করতে হবে, আমরা ভাষা শেখাবো আগে। কেউ যদি মনে করেন না গ্রামার ছাড়া ভাষা শেখা যাবে না, আমি বলবো একটু দয়া করে দেশের বাইরে চোখ ফেলেন। আমার দেশের মানুষ বিদেশে যারা থাকে
ছোট ছোট বাচ্চারাও যদি বাবা মার সাথে বাইরে চলে যায় তারাও কিন্তু বাংলা মানে কোনো গ্রামার ধরে সেই ভাষা শেখে না, তারা যে ভাষার দেশে বাস করে সেই ভাষা কিন্তু ভাষার গ্রামার না শিখেই শিখে ফেলে। আমার দেশের শ্রমিক ভাইরা যেটা যে দেশে আছে তারাই কিন্তু গ্রামার না শিখে সেই ভাষা রপ্ত করছে, অথচ আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেখাতে শেখাতে টেন্স শেখাতে শেখাতে শিক্ষা জীবন শেষ করে দিচ্ছি। কিন্তু শিক্ষা টেন্স শেখাও হচ্ছে না, গ্রামার এই ইংরেজি শেখাও হচ্ছে না। আমার পরিষ্কার কথা হলো আগে শেখাবো ল্যাঙ্গুয়েজ, এরপরে যদি কেউ লিটারেচার শিখতে চায় সে লিটারেচার শিখবে, লিটারেচার শিখতে হলে তখন তার গ্রামারের দরকার হবে, তখন গ্রামার লাগবে। আমি লিটারেচার শিখছি না, আমি সাধারণ মানুষ, আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই, আমার জন্য তো ভাষাটা দরকার। আমি বাংলা ভাষার কথাও যদি চিন্তা করি, বাংলা ভাষা আমার দরকার, আমার তো বাংলা ব্যাকরণের দরকার হচ্ছে না। যিনি বাংলায় লিখছেন কিছু তার বাংলা ব্যাকরণ দরকার, যিনি বাংলার কবি বাংলা সাহিত্যিক তার বাংলা ভাষার ব্যাকরণ জানান। তাই বলে আমি বাংলা ব্যাকরণকে ছোট করছি না, আমি এটাকে আরো বড় করছি। ব্যাকরণবিদ যারা তাদেরকে আমি বড় করছি, যে ওটা হলো অনেক হাই লেভেলের ব্যাপার, এটা সবার জন্য নয়। আচ্ছা, আমরা এই বিষয়ে আবারও ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পরে। আচ্ছা ঠিক আছে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবে না, ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আবারও ফিরে এলাম দূরপাঠে চলছে ইংরেজি শিক্ষা, চলে যাচ্ছে ক্লাসে। তো যে কথাটি বলছিলাম, আমরা বাঙালি, আমাদের ইংরেজি ভাষাই হোক আর যে ভাষাই হোক শিখতে হবে, কিন্তু বেজ হচ্ছে বাংলা। আমি সেই জন্য কি করেছি, বাংলা ভাষায় যত বাক্যগুলো আছে সবগুলো নিয়ে পর্যালোচনা করে দেখেছি। বাক্যের শেষটা হয় 3 জায়গায়, হয় ভার, না হলে নন ভার, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ। এবং এক একটিকে আমরা তখন আমি আবার 5টি সেকশনে বিভক্ত করেছি, সেকশন A B C D E। বিগত ক্লাসগুলোতে অনুষ্ঠানগুলোতে আমি এই ব্যাপারে আলোচনা করেছিলাম। আমরা একটু দেখে নিই এবার। যেমন এখানে আছে কি লেসন 2A, আমরা এখানে দেখছি লেসন 2 মানে হচ্ছে শেষ শব্দটি ভার্ব হবে। তাহলে দেখেন, আমি করি এটি শেষে ভার্ব আছে, আমি করেছিলাম এটি শেষে ভার্ব আছে, আমি করব এটাও ভার্ব আছে, আমি করেছি এটাও ভার্ব আছে, আমি করছি এটাও ভার্ব আছে, আমি করছিলাম এটিও ভার্ব আছে। তাহলে একটি লেসন 2 এর একটি বাক্য যদি পাই তাহলে আমরা এই রকমের 6টি বাক্য তৈরি করতে সক্ষম হব। লেসন 3 আমরা কি দেখেছি, বাক্যের শেষ শব্দটি হবে নন ভার্ব। যেমন আমি, এবং এক একটি বাক্য কিন্তু 6 রকমের হবে, 6 ভাবে করা যাবে। যেমন আমি, এখানে নন ভার্ব যেটাই বসাই, আমি শিক্ষিত বললাম এখানে শিক্ষিত বসাবো। আমি দক্ষ হলে দক্ষ, যেরকম নন ভার্ব যে রকম শব্দই হোক এখানে কিন্তু নন ভার্ব বসাতে হবে। তাহলে আমি দক্ষ ছিলাম, দেখেন এখানে ছিলাম আছে। আমি দক্ষ হব, এখানে হব আছে। আমি দক্ষ হয়েছি, এখানে হয়েছে আছে। আমি হচ্ছি, দক্ষ হচ্ছি, এখানে আবার সফটওয়্যারের কারণে চেঞ্জ হয়ে গেছে, আমি দক্ষ হচ্ছিলাম। এইখানে দেখেন এটাতে এই দুটো একটু কম্পেয়ার করতে হবে। এই সমস্যাটা আমার মনে হয় দর্শকদের এই দুটো জায়গায় হয়। যেমন বাংলা বাক্যের শেষে যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয় তাহলে লেসন 4 হয়। যেমন ইহা করা হয়, ইহা করা হয়েছিল, ইহা করা হবে। এই 3 নাম্বার থেকে, এটার 3 নাম্বার এবং এটার 3 নাম্বার থেকে সমস্যাটা। ইহা করা হবে, এই যে যখন বাংলা বাক্যের শেষে কি আছে, হবে আছে, কিন্তু তার আগের শব্দটা কিন্তু ভার্ব করা। এটা কিন্তু হবেটাই, এর আগে কিন্তু নন ভার্ব। এটা ইহা করা হয়েছে, শেষে আছে হয়েছে, কিন্তু তার আগের শব্দটা ভার্ব। কিন্তু এটা আমি দক্ষ হয়েছি, ইহা দক্ষ হয়েছে। আমি দক্ষ হচ্ছি, ইহা দক্ষ হচ্ছে। আমি দক্ষ হচ্ছিলাম, ইহা দক্ষ হচ্ছিল। তার মানে এই পাশেও বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে এবং এরপরে যদি হয় জাতীয় শব্দ হয়, এই হয় জাতীয় শব্দগুলো কিন্তু যেভাবে পরিবর্তন হয় ঠিক এইখানেও নন ভার্বের শেষের শব্দগুলো ঠিক সেইভাবে পরিবর্তিত হয়। কিন্তু পার্থক্যটা হলো নন ভার্বের বাক্যে এই হয় জাতীয় শব্দগুলোর আগে একটা নন ভার্ব থাকে, আর এই হয় মানে লেসন 4 এর ক্ষেত্রে কি হয়, হয় জাতীয় শব্দগুলোর আগে একটা ভার্ব থাকে। এই দুটো কথাই মনে রাখতে হবে। একটা হলো নন ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, যেমন হব, হয়েছি, হচ্ছি, হচ্ছিলাম। আর আরেকটা হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, যেমন করা হয়, করা হচ্ছিল, করা হয়েছে, করা হবে, এরকম। তখনই এটার ইংরেজি করার জন্য এই যেটা হয়, যে আলোচনাটা একটু আগে আমি করলাম, সেটা হচ্ছে শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, এম বিং। এগুলো হলো ওই যে বাংলা বাক্যের যে নমুনা। হব থাকার কারণে উইল বি হবে, কথাটা পরিষ্কার মনে থাকবে। এখানে হবে থাকার কারণে উইল বি হবে, এখানে হয়েছে থাকার কারণে হ্যাজ বিন হবে, এখানেও হয়েছে থাকার কারণে হ্যাজ বিন হবে, এখানে হচ্ছি থাকার কারণে ইজ বিং হবে, এখানে হচ্ছে থাকার কারণে ইজ বিং হবে, এখানে হচ্ছিল থাকার কারণে ওয়াজ বিং হবে, এখানে হচ্ছিল থাকার কারণে ওয়াজ বিং হবে। কিন্তু এরপরে ভার্বের বাক্যের শেষে শব্দটা ভার্ব হলে ডান ফর্ম হবে, আর যদি বাংলা বাক্যের শেষ শব্দটা নন ভার্ব হয় তাহলে শুধু নন ভার্বের ইংরেজিটা বসবে। আমরা এই যে একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, সে সুস্বাদু খাবার রান্না করে, এই বাক্যের শেষে আছে রান্না করে, এটি ভার্ব, এটি লেসন 2 এ। আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে একটি বাক্য থেকে 6টি বাক্য তৈরি করা সম্ভব। যেমন সে সুস্বাদু রান্না করে, ইংরেজি হলো শি কুকস, সে রান্না করে ডেলিশিয়াস ফুড। তাহলে এই একটা বাক্য থেকে আমরা
কি করতে পারবো, সে সুস্বাদু খাবার রান্না করেছিল বলতে পারবো। তখন কি হবে, শি কুকস যেটা ছিল সেটা হয়ে যাবে ডিড ফর্ম, কুকড, শি কুকড ডেলিশিয়াস ফুড। শি শ্যালটা হয়ে যাবে উইল, শি উইল কুক ডেলিশিয়াস ফুড। শি হ্যাভটা হয়ে যাবে হ্যাজ, তাহলে শি হ্যাজ ডানটা হয়ে যাবে কুক, কুকড, কুকড। শি হ্যাজ কুকড ডেলিশিয়াস ফুড। তাহলে এখানে শি যদি হয় 5 নম্বরে এমটা হয়ে যাবে ইজ, তাহলে শি ইজ কুকিং ডেলিশিয়াস ফুড। 6 নম্বর হবে শি ওয়াজ কুকিং ডেলিশিয়াস ফুড। তাহলে সে সুস্বাদু খাবার রান্না করে, সে সুস্বাদু খাবার রান্না করেছিল, সে সুস্বাদু খাবার রান্না করবে, সে সুস্বাদু খাবার রান্না করেছে, সে সুস্বাদু খাবার রান্না করছে, সে সুস্বাদু খাবার রান্না করছিল। এই ধরনের বাক্যগুলো আমরা টেন্স না শিখেও এই বাক্য ফর্মুলাগুলো প্রয়োগ করে ইংরেজি শিখতে পারছি না। তাহলে আমরা যখন ইংরেজি বাক্য করলাম, কেউ যদি টেন্স শিখে আর আমরা যদি টেন্স না শিখি, মানে লক্ষ্যে পৌঁছাতে তো আমাদের কোনো অসুবিধা হলো না। আমি আরেকটু কথা একটু বোর্ডে বোঝাতে চেষ্টা করি। বোর্ডে চলে যাই শিক্ষার্থীরা। মনে করেন এটা হলো ঢাকা রেলওয়ে স্টেশন, এটা হলো চিটাগং রেলওয়ে স্টেশন। আমি টিকিট কেটে ট্রেনে উঠলাম, আমি ঘুমিয়ে পড়লাম, এসে চিটাগং স্টেশনে নেমে গেলাম। এবার বলেন তো দেখি, ঢাকা স্টেশনের পরের স্টেশনটাই কি রেলওয়ে স্টেশন? কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, জেগে দেখি চিটাগং এ পৌঁছে গেছি। আমার তো ভাবতেই ভালো লাগবে যে তাহলে ঢাকার পরের স্টেশনটাই কি চিটাগং স্টেশন? নিশ্চয়ই না। এর মাঝখানে আরো যত স্টেশন আছে বলেন তো, আমি কি কোনোটা বাদ দিয়ে এসেছি না সবগুলোর ভিতর দিয়ে গেছি? সবগুলোর ভিতর দিয়ে গেছি। আমি আমার বাংলা বাক্যটাকে যখন আমি ইংরেজি বাক্যে রূপান্তরিত করে ফেলতে পেরেছি, এই বাক্যের ভিতরে যত টেন্স গ্রামার যা কিছুই আছে সবকিছুই কিন্তু আমি পার হয়ে এসেছি, তাই না? কিন্তু আমি যে পার হয়ে এসলাম, এই যে ঢাকায় ট্রেনে ঘুমিয়ে পড়ে আমি চিটাগং এ এসে জেগে গেলাম, আমার যেমন মাঝখানের কোনো কিছু দেখা হলো না, আমি ঠিক এখানে বাংলা বাক্যটাকে এফএম মেথডের মাধ্যমে যখন আমি ইংরেজি করে ফেললাম, তখন কিন্তু এর ভিতরে যা গ্রামার ছিল সবকিছু পার হয়ে এসেছি, কিন্তু আমার আর সেগুলো চোখ মেলে দেখতে হয়নি। চোখ মেলে দেখলে একটা আনন্দ আছে ঠিকই, কিন্তু গ্রামার যত বেশি কম দেখবো তত বেশি আনন্দ। গ্রামার যত বেশি দেখবো তত আমি জটিল জিনিসের মধ্যে পড়ে যাব। তো আমার কথা হলো, আমি রওনা করেছি চিটাগং, ঢাকা থেকে পৌঁছাবো চিটাগং, সেটাই তো আমার লক্ষ্য। আমার বাংলা বাক্যটাকে আমি ইংরেজি বাক্যে রূপান্তরিত করে দেবো, সেটাই তো হলো আমার সফলতা, সেটাই তো আমার লক্ষ্য। আমরা যদি এফএম মেথডের মাধ্যমে সেই কাজটা করে ফেলতে পারি, আমাদের তো কোনো অসুবিধা নেই। যখন আমি একটা বাক্যকে ধরে আমি 6টি টেন্সে পরিবর্তন করতে পারলাম টেন্স না শিখে, পরে আমি যখন এগুলো করতে একেবারে পুরোপুরি দক্ষ হয়ে গেলাম, তখন আমাকে কেউ শিখিয়ে দিল, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই বাক্যের গঠনটাকে বলা হয়, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার বুঝতে কি কোনো অসুবিধা হবে? আমাকে বলা হয় এটার গঠন হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আমার তো বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো এই প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স শেখার আগেই কিন্তু আমি বাক্যের গঠনটা শিখে ফেলেছি। তাহলে আমি যদি বাক্যের গঠন সঠিকভাবে জানতে পারি, আমি তো ফ্রি হ্যান্ড লিখতে পারবো। এবং ফ্রি হ্যান্ড যদি আমি লিখতে পারি, আমার তো নকল করার কোনো প্রয়োজন নেই। আর আমি যদি ঠিক মতো লিখতে পারি, আমার নাম্বার কে কাটবে? তাহলে আমার তো যা দরকার আমার তা অর্জিত হয়ে গেল। যাক, আমি যেটাতে আসছিলাম সেটা ছিল 2 নাম্বার ইয়েতে, আমরা লেসন 3 এতে কি শিখলাম, বাক্যের ধরনটা কি? শেষ শব্দটি নন ভার্ব হবে। যেমন সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, এই বাক্যে শেষ শব্দটি দক্ষ, সেই জন্য এটি নন ভার্ব, সেটার ইংরেজি হলো শি ইজ এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। এবার দেখেন বাক্যে শেষ শব্দ, এই যে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে এটা করেছি। তাহলে এখানে কি করব, সে দক্ষ ছিল যদি বলি, তাহলে হি ওয়াজ, এখানে দক্ষটা বসিয়ে বাকিগুলো পরে এগুলো বসিয়ে দেবো। সে দক্ষ হবে, যে হবে হওয়ার কারণে আই এর জায়গায় যদি হি হয়, তাহলে শ্যালটা হয়ে যাবে উইল, তাহলে শি উইল বি। এই উইল বিটা কেন বসালাম? ওই যে দক্ষ হবে, হবে থাকার কারণে উইল বি বসেছে। তাহলে সে দক্ষ হবে, হি উইল বি দক্ষ, বাকিটুকু পরেরটা বসিয়ে দেবো। সে দক্ষ হয়েছে, যে হয়েছে থাকার কারণে কিন্তু এই হ্যাভ বিন ফর্মুলাতে বসাতে হয়েছে। তাহলে আই এর জায়গায় আই থাকার কারণে হ্যাভ বিন হয়, যদি আই এর জায়গায় হি হয় তাহলে হি এর সাথে কখনো হ্যাভ হয় না, হ্যাজ হয়। তাহলে হি হ্যাজ বিন দক্ষ, বাকিটুকু পরে বসিয়ে দেবো। আমি দক্ষ হচ্ছি, এই যে ওই হয়েছি বলেই হ্যাভ বিন হয়েছে, এটা কি বোঝা গেল? হচ্ছি যখন হবে তখন এম বিইং হবে। তাহলে আই যদি হয় তাহলে এম বিইং হয়, কিন্তু হি যদি হয় তাহলে ইজ বিইং হবে। সে দক্ষ হচ্ছে, হি ইজ বিইং দক্ষ। এবার আপনি বলেন টেন্সটা বড় কথা না, ওই যে শেষ শব্দটা সেটা আমার জানা, শেষ শব্দটা জানা দরকার। শেষ শব্দটা যদি হবে হয় তাহলে আমি চট করে উইল বি বসাবো, পরে ভার্ব হলে ভার্বের ফর্মুলা আনবো, যদি নন ভার্ব হয় তাহলে নন ভার্বের ফর্মুলা আনবো। আর যদি হয়েছে হয় তাহলে সেই জন্য আমি হ্যাজ বিন বসাবো, হ্যাভ বিন বসাবো। আর যদি হচ্ছি হয় তাহলে এম বিইং বসাবো, হচ্ছিলাম বললে ওয়াজ বিইং বসাবো। এর পরেরটা আমি দেখবো ভার্ব নাকি নন ভার্ব। ভার্ব হলে ভার্বের লেসন বসাবো, নন ভার্ব হলে নন ভার্বের লেসন বসাবো। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা গতদিনও যে প্রশ্ন করলেন, আজকেও যে প্রশ্ন করলেন, সেখানে
প্রশ্ন হচ্ছে কেন আমি উইল বি বসা, কেন আমি উইলের পরে, একটা প্রশ্ন ছিল কেন আমি উইলের পরে ডু বসাচ্ছি আর কেন উইলের পরে আমি বি বসাচ্ছি। যেমন ধরেন আমি যদি বলি, এখানে একটু আগে ছিল সে রান্না করবে, তাহলে সে রান্না করবে, এটা হলো রান্না করাটা ভার্ব, ভার্ব মানে হচ্ছে লেসন 2। তাহলে দেখেন সে রান্না করবে, হি উইল রান্না করাটা ভার্ব। বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাইলেই ভার্ব বসাতে হবে, মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা আমাকে করা হয়েছে অত্যন্ত খুব বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। চিন্তা করেন কত সূক্ষ্মভাবে উপলব্ধি করার চেষ্টা করছে, আমি কখন ডু বসাবো আর কখন বি বসাবো, তাই না? যখনই আমি দেখবো বাংলা বাক্যের শেষে কাজ আছে, ভার্ব আছে, যেমন আমি করব, যাব, দেখব, খাবো, ধরবো, তখনই আমরা এই ভার্বের শেষে শেল বা উইলের পরে ভার্ব বসাবো। যেমন আমি খাবো, আই শেল ইট। কিন্তু আমি 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 শিক্ষিত হব, এই যে হব বলছি, এই হব হওয়ার কারণে বি বসেছে, আই শেল বি শিক্ষিত, তাই না? এই যে ভার্ব হবে কখন, যখন কাজ করা বোঝাবে তখন হবে ভার্ব, যখন কাজ করা না বুঝিয়ে হওয়া অর্থ বোঝাবে তখন হবে বি। ক্লিয়ার? যদি কাজ করা বোঝায় তাহলে শেলের পরে ভার্ব বসবে, আর যদি কাজ করা না হওয়া বোঝায় তাহলে শেলের পরে বি বসবে। আমার মনে হয় আমি এই অনুষ্ঠানে যতটুকু সম্ভব একটু বোঝাবার চেষ্টা করেছি। তাহলে এখানে কি পেলাম, সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, এটা হলো আই এম ড্যাশ ফর্মুলা। যদি বলি সে দক্ষ ছিল থাকার কারণে ওয়াজ ফর্মুলাটা বসাবো, তাই তো? যদি সে সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হবে বলে, এই হবে থাকার কারণে শ্যাল বি বসাবো, এটা উইল বি হয়ে যাবে। যখন হয়েছে বলবো তখনই হ্যাজ বিন বসাবো, যখন হচ্ছে বলবো তখনই ইজ বিং বলবো, যখন হচ্ছিল বলবো তখনই ওয়াজ বিং বলবো। এগুলো সবগুলো শেষেই কিন্তু আমি নন ভার্ব বসাবো। যখনই আবার এই ভার্বের পরে এই ছিল, হয়েছে, হবে ইত্যাদি থাকে, তখন কিন্তু আবার এটা বসাবো। যেমন সুস্বাদু খাবার রান্না করা হয়, এই যে রান্না করাটা ভার্ব, তারপরে হয়ে আছে ডেলিশিয়াস ফুড ইজ কুকড। যখন বলবো সুস্বাদু খাবার রান্না করা হয়েছিল, তখন ওয়াজ কুকড হবে। রান্না করা হয়েছিল বলার কারণে ওয়াজ কুকড। যদি বলি রান্না করা হবে তাহলে হবে উইল বি কুকড। রান্না করা ভার্বের পরে হবে, সেই জন্য উইল বি হবে। রান্না করা হয়েছে, রান্না করা ভার্বের পরে হয়েছে থাকার কারণে হ্যাজ বিন কুকড। রান্না করা হচ্ছে, রান্না করা ভার্বের পরে যখন হচ্ছে থাকবে তখন ইজ বিং কুকড। রান্না করা হচ্ছিল যদি হয় তাহলে ওয়াজ বিং কুকড। তাহলে ব্যাপারটা কি বুঝলাম? এই যে কখন উইল বি হবে, কখন বি হবে, কখন হ্যাজ বিন হবে, কখন ইজ বি, এটা তো বাংলা বাক্যের শেষটা বলে দেবে আমাকে। আমি বাংলা বাক্যের শেষটাকে যদি এগুলো চিনে প্রয়োগ করতে শিখি তাহলে আমার কখনো ভুল হবে না। আর আমি যদি টেন্সের জায়গায় পড়ে থাকি, আমাকে তো টেন্স এই জায়গায় নিতে পারছে না, অনেক জটিলতা পেরোতে হচ্ছে। কাজেই এই যে যারা প্রত্যেকেরই মেধা আছে, এই মেধাটাকে যদি সঠিকভাবে গাইড করা যায় তাহলে তারা নিজেরাই এটা ডিফারেন্সিয়েট করতে পারে কোন জায়গায় আমি কোনটা বসাবো, তাহলে তার আর ভুল হবে না। আর বাংলা শেখাটা যদি সহজ হয় আমার মনে হয় শেখার আগ্রহটা আরো বেড়ে যায়। রাইট, আমি যদি পারি একটা বাক্য যদি পারি তাহলে আমার আরেকটা বাক্য করতে ইচ্ছা হবে। আর যদি গ্রুপে কাজ করি, আমি একটা করলাম, তুমি আরেকটা করো, সে আরেকটা করো, দেখা যাবে যে প্রত্যেকেরই আগ্রহ সৃষ্টি হবে, প্রত্যেকের ভিতরে কম্পিটিশন জাগবে, প্রত্যেকে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি বলেছি এফএম মেথড হচ্ছে একটা সৃজনশীল পদ্ধতি। আমরা যে সৃজনশীল পদ্ধতি বলি, এটা আসলে কি সৃজনশীল পদ্ধতি? এটা কি আসলে ক্রিয়েটিভ টিচিং যদি আমরা দিতে না পারি, স্টুডেন্টদের যদি ক্রিয়েটিভ লার্নিং না হয়, তাহলে তো হলো না। আগে টিচিংটা হতে হবে ক্রিয়েটিভ, লার্নিংটা হতে হবে ক্রিয়েটিভ, তারপরে আমি এক্সামিনেশন যেটা নেব সেটা ক্রিয়েটিভিটি টেস্ট নেব, তাই না? তো এফএম মেথডটা হচ্ছে ক্রিয়েটিভ। এখানে পদ্ধতি, এই শব্দটা কিন্তু ছিল পদ্ধতি, এটা সফটওয়্যারের কারণে এরকম সমস্যা হয়েছে। সৃজনশীল পদ্ধতি হলো এফএম মেথড। আমরা একটু দেখে নিই। গুড সিটিজেন্স নামে এসএসসি তে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ইউনিট 1 লেসন বি। এখানে আছে quarrels, ill feelings, jealousy, enmity, all are part of everyday life there. quarrels মানে হচ্ছে ঝগড়াঝাটি, ill feelings মানে হচ্ছে বিরূপ অনুভূতি, jealousy মানে হলো ঈর্ষা, enmity মানে হচ্ছে শত্রুতা। এটা শব্দটা হলো শত্রুতা, সফটওয়্যারের কারণে এটা ভেঙে গেছে। all মানে হলো সবকিছু, are part of everyday life there, সেখানকার প্রাত্যহিক জীবনের অংশ। তাহলে এই আমরা বলেছিলাম না, একটা বাক্যের শেষ শব্দটা ভার্ব হোক, নন ভার্ব হোক, আর হয়যুক্ত ভার্ব হোক, একটা থেকে
6টা করে বাক্য তৈরি করা যায়। তাহলে এই বাক্যটা দিয়ে তো একটা স্টুডেন্ট বাংলায় 6টি বাক্য তৈরি করতে পারবে। সেটাই, যেমন ঝগড়াঝাটি, বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অনুভূতি, ঈর্ষা, শত্রুতা সবকিছুই সেখানকার প্রাত্যহিক জীবনের অংশ। পরেরটা হবে অংশ ছিল, অংশ হবে, অংশ হয়েছে, অংশ হচ্ছে, অংশ হচ্ছিল। তাহলে এই পুরো বাক্যটা একটা বাক্য থেকে সে 6টা বাক্য তৈরি করলো। সে যখন নিজে থেকে তৈরি করতে পারলো তখন কিন্তু সে আসলে শিখলো। মুখস্থ করলে একসময় ভুলে যাবে, এটা তো কোনো শিক্ষা না। তাহলে এরকম একটা বাক্য যখন আমি তৈরি করতে পারছি, তাহলে আমি 6টা বাক্য তৈরি করতে পারবো ইংরেজিতে। এটা কি হবে? quarrels, ill feelings, jealousy, enmity, all are part of everyday life there. এরা আর আছে, তারপরে দেব where, will be, has been, have been, is being, are being, এগুলো হয়ে ওই শুধু ওই জায়গাটুকু চেঞ্জ করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। কোনটুকু কিছু চেঞ্জ করছি আমি, যেটা ছিল আমার আর ছিল না, এখানে আর দেখেন আর ছিল, আর মানে কিন্তু অনেকগুলো থাকার কারণে আর হয়েছে। আসলে কিন্তু আই এম ড্যাশ ফর্মুলা, এম এর জায়গাটা যখন আর হলো তখন আমি কি করব? ওয়াজ এর জায়গাটা ওয়ার হয়ে যাবে, শ্যাল বিটা উইল বি হয়ে যাবে, হ্যাভ বিনটা হ্যাভ বিন হয়ে যাবে, এম বিংটা হবে আর বিং, আর ওয়াজ বিংটা হয়ে যাবে ওয়ার বিং। এইটুকু তো আমার দেশের কোন ছেলে মেয়েটা পারবে না চেঞ্জ করতে? সেটাই, ছোট ছোট ছেলে মেয়েদেরও পারবে। 4, 3, 4, 5 ক্লাস 3, 4, 5 এর বাচ্চাদেরও যদি এটুকু শিখিয়ে দেওয়া হয় যে এইটুকু এইভাবে পরিবর্তন করবে, সে কিন্তু এত বড় বাক্যটাকে একটা বাক্য থেকে সেও কিন্তু 6টি বাক্যতে রূপান্তরিত করতে পারবে। অথচ টেন্স শিখে কিন্তু আমরা তাদেরকে সেটুকু দিতে পারছি না। আমার দেশের ছেলে মেয়েরা যতটুকু মেধাবী হওয়ার কথা, আমরা কিন্তু তাদেরকে ততটুকু মেধাবী বানাতে, আসলে মেধাবী বানাতে পারছি না, মুখস্থ করাচ্ছি। টেন্স শেখাচ্ছি, ট্রান্সলেশন করাচ্ছি। এই ট্রান্সলেশন শিক্ষা দিয়ে তো আসলে শিক্ষা হয় না। তারপরে দেখেন একটি বাক্য থেকে আমি 6টা টেন্সে নিতে পারলাম। আবার এই বাক্যটিকে ভিত্তি করে তো শিক্ষার্থীরা হাবোধক বাক্য করতে পারে, নাবোধক করতে পারে, হাবোধক প্রশ্ন করতে পারে, নাবোধক প্রশ্ন করতে পারে। যেমন সে বলল ঝগড়াঝাটি, বিরূপ অনুভূতি, ঈর্ষা, শত্রুতা সবকিছুই সেখানকার প্রাত্যহিক জীবনের অংশ। তাহলে অংশ না প্রশ্ন করলে নাবোধক হয়ে গেলে আই এম নট ড্যাশ এর মাধ্যমে করবে। তাহলে ইংরেজিটা কি হবে? quarrels, ill feelings, jealousy, enmity, all, এটা হলো আই, তাই না? এমটা হয়ে গেল আর, তারপর নট, বাকিটুকু বসিয়ে দিলে ইংরেজিটা হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। তারপর এই যে হাবোধক প্রশ্ন যদি করতে চাই, তাহলে আই যেটা ছিল এটার আগে এম বসিয়ে দিতে হবে, যেটা ছিল আই সেটার আগে এমটা বসিয়ে দেবে। এখানে এম মানে হচ্ছে আর, তাহলে এই আরটাকে কেটে নিয়ে সবার আগে বসিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল কি? আর quarrels, ill feelings, jealousy, enmity, all part of everyday life there. হাবোধক প্রশ্ন হয়ে গেল। আমার দেশের কোন ছেলেটার বলেন, কোন মেয়েটার বলেন এতটুকু বুদ্ধি নেই, কিন্তু তাদেরকে ঠিক মতো আমরা গাইড করতে পারছি না। তাহলে এখানে যে আমি হাবোধক থেকে নাবোধক, নাবোধক থেকে হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন এগুলো যখন করতে পারবো, এটাকে আমরা গ্রামারের ভাষায় বলছি এটা ট্রান্সফরমেশন। আমার ট্রান্সফরমেশন দরকারটা কি? ওই শব্দটা উচ্চারণ করার দরকারটা কি? আপনি বলেন তো দেখি, ট্রান্সফরমেশন কথাটা শুনলে কোন মানুষটা নেই যে তার ভিতরে একটু কাঁপুনি না হয়? আরে বাবা, গ্রামার তা তো একটু জটিল। যারা পাস করে চলে গেছেন, ইংরেজি ভালো জানেন, হয়তো সেগুলো গ্রামাটিক্যাল টার্মস ভুলে গেছেন, তাদের কাছেও তো বলে না আসলে মনে টনে নেই, কিন্তু মনে নাই, কিন্তু ইংরেজি কি তিনি জানেন না? তার তো ভাষা শেখার উদ্দেশ্য ছিল, ভাষা জানেন, লিখতেও পারেন, তাহলে তার গ্রামারটা না জানার দোষটা কোথায়? মানে গ্রামারটা শুনলে আমার মনে হয় যে একটা ভয় কাজ করে। রাইট, একটা ভয় কাজ করে। আমার শিক্ষার্থীদের ভীতু করে ভয় দেখে লাভটা কি? ইংরেজরা কেন গ্রামার শেখাতো? একটা প্রশ্ন হলো, কেন গ্রামার শেখাতো? আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে, আমরা যদি খুব দ্রুত একটু বলে দিই। আচ্ছা, তাহলে আমি ওটা বলে আমি এখানে আসি। যদি আমরা যখন হলে থাকতাম, সে হলে যখন একটা পেরেক মশারি খাটানোর জন্য একটা পেরেক খোটার দরকার হলো, তখন আমরা কি খুঁজি? কোনো হাতুড়ি যদি না পাই তাহলে কি খুঁজি? হয়তো ইট খুঁজি, ইট দিয়ে পিটাই, না হলে দেখা গেল মোটা একটা কিছু দিয়ে পিটাই, আর কিছু না হলে মোটা বই হলো তো। কিন্তু এগুলো তো সেই জন্য না। আজকাল কি করা হয়? হাতুড়িও লাগে না, একটা ড্রিল মেশিন ব্যবহার করে। তার মানে কি? প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হচ্ছে। আর যখন উন্নত প্রযুক্তি না পাই, তখন কাজটাকে সামাল দেওয়ার জন্য যা খুঁজি তাই দিয়ে করা হয়। আপনি বলেন গ্রামার কেন এসছে? বাংলা ভাষাভাষী মানুষকে, এদেশের মানুষকে ইংরেজি শেখাবার জন্য, ইংরেজি বোঝাবার জন্য তাদের হাতে আর কোনো প্রযুক্তি ছিল না। তারা ভেবেছে ভাষার মধ্যে গ্রামার আছে, আমরা গ্রামার ধরেই শেখাই, সেই জন্যই সেটার প্রচলন হয়েছে। আজকে যেহেতু এটা ছাড়াই আমরা পাচ্ছি, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাচ্ছি, আমরা কি সেটা কি অবলম্বন করব না? আমরা আমাদের শিক্ষার্থীদের তখন মেধাবী জাতি হিসেবে, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, আমরা হয়তো আরো অনেক সহজ সহজ কিছু নিয়ম শিখবো আগামী ক্লাসে। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।